পরে তা প্রত্যাহার করে নেয়। হাইকোর্টের রায় অনুযায়ী 24 ডিসেম্বর পাবনা 1 ও 2 এবং ফরিদপুর 2 আসনের সীমানায় পরিবর্তন এনে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এতে সাথিয়া উপজেলার পাশাপাশি বেড়া উপজেলার পৌরসভা এবং 4টি ইউনিয়ন নিয়ে পাবনা 1 আসন গঠন করা হয়। একইভাবে পাবনা 2 আসনে সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার একই পৌরসভা ও 4টি ইউনিয়ন বাদ দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই 2টি আসনের নির্বাচন স্থগিত থাকবে। রয়েল, আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আজকে একদম সকালে আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এই তথ্যটি আমরা জানতে পারি যে 68 এবং 2 আসনের যে এই আসন্ন নির্বাচন ত্রয়োদশ নির্বাচনের যে আসনে আসলে দীর্ঘদিন আইনি লড়াই চলছিল এবং সেই আইনি লড়াইয়ের একটি পর্যায়ে যেহেতু বিচার বিভাগ এই রায়টি দিয়েছে হঠাৎ করে, এবং আমরা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু প্রার্থীও এখনো কেউ আমাদের সঙ্গে আসলে যোগাযোগ করতে পারেনি। স্থানীয় মানুষজনের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও বলেছে যে গণমাধ্যম কর্মীদের মাধ্যম দিয়ে আসলে বা খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 68 এবং 2 এর নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিচার বিভাগ। আসলে এটি আইনগত একটি বিষয়, সেজন্য আসলে অনেকেই বিষয়টি এখনো খোলা প্রক্রিয়ার জন্য অনেকেই বলতে পারছে না আসলে যে আসলে ঘটনাটা কি হলো। কারণ এই 68 আসন নিয়ে আসলে দীর্ঘদিন প্রায় 5-6 মাস হলো আইনি লড়াই চলছিল আর কি, যে আসন বন্টন নিয়ে, যে 68 একদিকে সাথিয়াকে আলাদা করা, আরেকদিকে বেড়াকে সুজানগরের সাথে সম্পৃক্ত করা। সুতরাং এই আসন নিয়ে দীর্ঘদিন আসলে যারা ওইখানকার প্রার্থী রয়েছে রাজনৈতিকভাবে তারা কিন্তু আইনি লড়াই করছিল, এবং এই আইনি লড়াইয়ের কারণেই কিন্তু মিলিয়ে যেটা দাঁড়িয়েছে যে দীর্ঘদিন ধরেই যারা স্থানীয় একদম ভোটের পূর্ব মুহূর্তে যারা ভোটার রয়েছে এবং স্থানীয় মানুষজন রয়েছে বা যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বেশ হতভম্ব হয়ে পড়েছে যে আসলে আসন বিন্যাস নিয়ে বা আসন নির্ধারণ না থাকার দরুন এই যে ঝামেলাটা তাদের পোহাতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে জটিলতার ভিতরে তাদেরকে পড়তে হবে আর কি। মাসুদুর রহমান, আপনি খবর রাখতে থাকুন প্রয়োজন কাছে। এবং পাবনা 1 এবং 2 আসনের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি, সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আমরা নির্বাচন কমিশন যেহেতু তাদের আপিলের একটা সময় দিয়েছে, এই সময়ের আজকে শেষ দিন। এই শেষ দিনে আপিল আবেদন চলছে, আপিল আবেদনে কাজকর্ম চলছে। যেহেতু আজকে শেষ দিন, গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে 700-র বেশি যেই এখানে প্রার্থী রয়েছিলেন যাদের আপিল বাতিল হয়েছিল তারা আবেদন করেছেন গতকাল পর্যন্ত 469 জন। এই 469 জনের পর আজ আবার আপিলের আবেদন চলছে। আমরা সকাল থেকে দেখেছি একটা লম্বা ভালো লাইন রয়েছে, অনেক প্রার্থীরা এসেছেন যারা মনোনয়ন বাতিল হয়েছে, স্বতন্ত্র দলীয় বা যারা রয়েছেন তারা সবাই এসেছেন। ছোট ছোট দল বা অনেকে বড় দল থেকে মনোনয়ন পেয়েছিলেন, যারা চেয়েছিলেন, যারা পাননি তারাও মনোনয়ন ফর্ম তাদের বাতিল হয়েছে, তারাও এখানে এসেছেন। অনেকে নানা রকমের অভিযোগ করছেন আমরা দেখতে পেয়েছি। তারা কারো মনোনয়ন ফর্মের মধ্যে স্বাক্ষর জটিলতার সমস্যা রয়েছে, দলীয় বা স্বতন্ত্র সবারই। এর মধ্যে একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে দলীয় প্রার্থী যারা রয়েছেন তাদেরও অনেকের ছোট ছোট কিছু সমস্যা রয়েছে, যেগুলো আসলে সমস্যা তাদের মতো হবার কথা ছিল না। অনেকের দেখেছি সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকা না থাকা নিয়ে একটু সমস্যা, অনেকের সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে কিন্তু এখানে সভাপতির দেয়া নেই, এই বিষয়গুলো নিয়ে সমস্যা হয়েছে। তবে বিষয়গুলো নিষ্পত্তি দ্রুতই হয়ে যাবে বলে তারা আশা করছেন। একটা বিষয় হচ্ছে নির্বাচন, যে এবার যেহেতু ছোট দলগুলো অনেক অভিযোগ করছে যে বড় দলগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে, সুবিধা দেওয়া হচ্ছে, এতে তারা নির্বাচন কতটা লেভেল প্লেইং ফিল্ড এখানে থাকবে বা নির্বাচনই কতটা স্বচ্ছ হবে, উচ্চমুখর হবে এবং সুষ্ঠু হবে, এটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন। এই সন্দেহের দোলাচলের মধ্যেই কিন্তু মনোনয়ন ফরম জমা দেবার পর আজ আপিল করা হচ্ছে। আপিলের শুনানি আগামীকাল থেকে শুরু হবে, 18 তারিখ পর্যন্ত চলবে। এরপরে 20 তারিখ সর্বশেষ মনোনয়ন প্রত্যাহারের সময়, 21 তারিখ প্রতীক বরাদ্দ এবং 22 তারিখ থেকে প্রচার প্রচারণা চলবে। একটা পরিস্থিতি চলছে, আগামীকাল জানা যাবে যে আসলে কারা আবার আপিলের পর তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। ফয়সাল পূরণ করতে পারেননি, তাছাড়া স্বাক্ষরেও মেলেছে গরমিল। এছাড়াও ঋণ খেলাপিদের প্রার্থিতাও বাতিল করা হয়েছে, অসম্পূর্ণ মনোনয়নের কারণেও বাতিল হয়েছে প্রার্থিতা। সেসব ঠিকঠাক করার জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হচ্ছে। কাল থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে।
আজকে আমি আপিল করেছি ইসিতে। আমি চাইবো যে আমি যে আমার কাগজপত্রগুলো যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে যেন আমাকে আমার মনোনয়নপত্রটি ফিরিয়ে দেওয়া হয়। 1%-এর 134 ভোট কম হওয়ার কারণে আমাদের অসাবধানতাবশত সেটা আমরা আবার দিলাম। আশা করি ইনশাল্লাহ আমরা রায় প্রত্যাশী এবং রায় পেয়ে যাবো। কংগ্রেসের পর আমরা প্রেসিডেন্ট সেক্রেটারির ছবি সহ তাদের স্বাক্ষর নির্বাচন কমিশনারে জমা দেই, কিন্তু নির্বাচন কমিশনার সার্ভারে না দেওয়ার কারণে এই আমাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা। বাতিল হওয়া 7 শতাধিক মনোনয়ন এবং যে প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা, সেই বাতিল হওয়া মনোনয়নগুলোর যে আপিল প্রক্রিয়া তারা আজকে শেষ দিন সকাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ শুক্রবারের প্রথমার্ধে প্রায় আজকে পর্যন্ত 527টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে এখন পর্যন্ত আজকের দিনে 58টি আপিল আবেদন জমা হয়েছে। এখনও আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ভবনের নিচে আপিলের যে আবেদনের যারা প্রার্থী রয়েছেন তারা এখনও ভিড় করছেন। আজকে সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন সচিবালয়ে 10টি বুথে, আঞ্চলিক বুথে তাদের এই যে অভিযোগ এবং সংক্রান্ত যে আপিল, সেই আপিলগুলো গ্রহণ করা হচ্ছে এবং আজ বিকেল 5টা পর্যন্ত এই আপিল আবেদনের যে গ্রহণের যে প্রক্রিয়া তা চলমান থাকবে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে প্রার্থীরা বিগত কয়েকদিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্রটি এবং প্রার্থিতাটি বৈধ বলে বিবেচিত হয়নি। সেই প্রার্থীরাই আসলে গত 5 জানুয়ারি থেকে আজকে 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত তাদের অভিযোগের বিরুদ্ধে আপিল করার একটি সুযোগ পেয়েছিল। সেই সুযোগের যে প্রক্রিয়া তা আজ বিকেল 5টায় শেষ হচ্ছে। আপনাদের এখনও আমরা দেখানোর চেষ্টা করছি যে 10টি যে আঞ্চলিক বুথ রয়েছে, প্রতিটি বুথেই যে আপিলকারীদের বিপুল ব্যাপক পরিমাণ উপস্থিতি, অর্থাৎ শেষ মুহূর্তের যে ব্যস্ততা তা আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি। তো আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সারা দেশ থেকে প্রায় 2000-এরও বেশি প্রার্থীর মনোনয়নপত্র জমা নেয়ার পর প্রায় 7 শতাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয় এবং সেই 700 জনের জন্যই গত 5 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত তাদের সেই মনোনয়নের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছিল। তো এবার দলগুলা হয়েছে একজোট, আপনারা দিবেন শাপলা কলি মার্কায় ভোট। আসসালামু আলাইকুম। আমাদের পঞ্চগড় 1 আসনে আমাদের যে 12 দলীয় জোট, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, জাকপা সহ 12 দলীয় জোট থেকে আমাকে মোহাম্মদ সার্জিস আলম এখানে 1 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে এখন পঞ্চগড় 1 আসনে আমাদের জোটের মার্কা হলো শাপলা কলি। দাড়িপাল্লার বদলে শাপলা কলি থাকবে, হাত পাখার বদলে শাপলা কলি থাকবে। জামাত ইসলামের মার্কা পঞ্চগড় 1 আসনে শাপলা কলি, এনসিপিরও শাপলা কলি, চরমনায় শাপলা কলি, জাকপাও শাপলা কলি। আমার জোটের পঞ্চগড় 1 আসনত মার্কা হল শাপলা কলি। এইরকম করে 300 আসনে, যেমন পঞ্চগড় 2-এ ইনশাআল্লাহ মার্কা হবে দাড়িপাল্লা এই জোটের। তো এইরকম আপনারা পঞ্চগড় 1 আসনে আমাদের 12 দলীয় যে জোট, জামাত, এনসিপি, চরমনায়, জাকপা সহ 12 দলীয় জোটে শাপলা কলি মার্কায় ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা যদি একসাথে কাজ করতে পারি, জুলাই অভ্যুত্থানের পরে 1 বছরে যেটা আমরা করতে পারি নাই, আপনাদের সমর্থনে দোয়ায় আগামীতে 300-র মধ্যে 200 আসনে এই জোট বিজয় হবে ইনশাআল্লাহ। এবং আমরা সরকার গঠন করে এই বাংলাদেশে ওই সংস্কারগুলা করব, সকল দুর্নীতিবাজ, চাঁদাবাজের কবর রচনা করব ইনশাআল্লাহ। আগামীতে এই পঞ্চগড় 1 আসনে আমাদের ইকবাল ভাইয়ের মার্কা, জামায়াত ইসলামের মার্কা, চরমনায়ের মার্কা, এনসিপির মার্কা, আমাদের যে খেলাফত মজলিসের মার্কা, জাকপার মার্কা একটাই, সেটা হচ্ছে শাপলা কলি মার্কা। বাক্স একটা, শাপলা কলি। এতদিন ধরে কসলেন যে দললা কেন এক হয় না,
এবার দলগুলা হয়েছে একজোট, আপনারা দিবেন শাপলা কলি মার্কায় ভোট। রাজনীতিবিদ এবং দলগুলা তাদের দায়িত্ব শেষ করছে, এবার দায়িত্ব হচ্ছে জনগণের। হবে তো নাকি? হবে তো নাকি? মার্কাটা কি আমার? পঞ্চগড় একে মার্কা কি? শালবাহানে মার্কা কি? তেতুলিয়া মার্কা কি? এক আসনে মার্কা কি? দাড়িপাল্লার বদলে যে মার্কায় ভোট দিব সেটার নাম কি? ইনশাআল্লাহ এক আসনে আমাদের এই জোট বিজয়ী হবে, আপনাদের সাথে বিজয় দেখা হবে ইনশাআল্লাহ। ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে আমি মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলাম। আজকে রায় ঘোষণা হয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা একটি গণতান্ত্রিক পথে উত্তরণ করতে যাচ্ছি। আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে ১২ তারিখে যে ইলেকশনটা হবে এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে, যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, পুরো বাংলাদেশের জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে, এটা আমাদের একটা অস্বস্তির জায়গা রয়েছে। সাথে সাথে আমরা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে যেই ধরনের ব্যবস্থাগুলো দেখেছি, কাগজপত্রের আমলাতান্ত্রিক জটিলতা, সেগুলো আমরা দেখেছি। গত ১৫ বছরে আমাদের তরুণ সমাজকে একটি কথা বলা হয়েছে যে স্মার্ট বাংলাদেশ অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমরা ডিজিটালের কোনো ছিটে ফোটাও দেখিনি। সে আমলাতান্ত্রিক জটিলতা প্রাগৈতিহাসিক যুগে যেভাবে কাজ হয়েছে সেইভাবে এখনো কাজ হচ্ছে। আমরা আশা করব ভবিষ্যৎ যারা সরকারে আসবে এবং আমাদের যে নেতৃত্বাধীন যে জোট রয়েছে সকলে আমরা মিলে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিব, যাতে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে। ইনশাল্লাহ ঢাকা ৮-এ জনগণের যে রায় হবে ১২ তারিখে, সে রায়ে ইনশাল্লাহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি শাপলাকলিকে বিজয় করার জন্য, নতুন বাংলাদেশ গঠন করার জন্য। আমরা এই অফিসে যতটুকু দেখেছি সেখানে ওনাদের নিরপেক্ষতা দেখেছি এবং সকলের সামনে ওনারা কথা বলেছেন, কিন্তু বিভিন্ন জায়গায় যেমন দেবিদ্বারে সেখানে ঋণ খেলাপি যেটা হলো হাসনাত আব্দুল্লাহ আপত্তি তুলেছিলেন, সেটার এখনো সুরাহা করা হয়নি এবং বিভিন্ন জায়গাতে আরো আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তারা সেই বিষয়গুলো আপত্তি তুলেছেন। আমরা এই পর্যন্ত এখানে আপত্তি পাইনি। আমরা মনে করি ঢাকা ৮-এ পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে, এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না, মাফিয়া তন্ত্র কায়েম হবে না। আমরা এখনো পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে, অর্থাৎ নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং আমাদের যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরো অ্যাক্টিভ হন, আমরা আশা করি ঢাকা ৮-এ একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বলে আশা করি। আব্বাস কয়বার এমপি হয়েছে? ৪ থেকে ৫ বার। আপনি একটু আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। সো ইনশাল্লাহ এবার শাপলাকলি জয় হবে, আমরা এটা আশা রাখি সবার উপরে বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। আর জামায়াত ইসলামের বিভিন্ন জায়গায় তারা প্রার্থিতা দিয়েছেন, ইসলামী আন্দোলনও দিয়েছেন। আমাদের আজকে প্রিলিমিনারি একটি মিটিং রয়েছে কেন্দ্রীয়ভাবে, আশা করি যে কালকে মনোনয়নের যে যাচাই বাছাইটা কালকেও চলবে, তো সেই ক্ষেত্রে ৫ তারিখ পর্যন্ত আমরা আশা করি আমাদের এই বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে। ওনাদের যে মনোনয়ন ফর্মগুলো টিকবে না, আমাদের যেগুলো টিকবে সেগুলো নিয়ে আমরা একটি সুন্দর যাত্রা করে সরকার গঠনের দিকে যেতে পারবো আশা করি। টোটাল আমরা ৪৭টা দিয়েছিলাম, এর মধ্যে একটি অ্যাকসেপ্টেড হয়নি, ওনার একটু সময় লেট হয়ে গিয়েছিল, বাকিগুলো অ্যাকসেপ্টেড হয়েছে। যাচাই বাছাইয়ের পরে যখন রেজাল্ট আসবে তারপরে আমরা দেখতে পাবো যে টোটাল কয়টি হয়েছে। অর্থাৎ আমরা এখানে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করি নাই, আমাদের কয়টি আসনে ইনশাল্লাহ আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবো সেটা চিন্তায় করে দিয়েছি। এবং জামায়াত ইসলামী আন্দোলন, এবি পার্টি এবং যে আমাদের জোটটা রয়েছে মামুনুল হকের পার্টি রয়েছে, আমরা সবাই মিলে যাতে সরকার গঠন করতে পারি সেই প্রচেষ্টার অংশীজন হিসাবেই আমরা এই জোটে মনোনয়ন জমা দিয়েছি এবং যে বিজয়ী আসন হিসাবে আমরা নিয়ে আসতে পারবো সেখানেও হলো বিজয় আসন হিসাবে আমরা বেশি দেখেছি, আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করি নাই। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, নির্বাচন কমিশন ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেসার ফিল করেন,
জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। এই যে 2 দিন যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে, আমরা এই ধরনের নির্বাচন কমিশন থেকে একটি স্টেটমেন্টও দেখি নাই। এবং গত 1 সপ্তাহ যে বাংলাদেশে ছবির মহড়া হলো, পোস্টারের মহড়া হলো, সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। বরঞ্চ একজন কমিশনার নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলেছেন যে নির্বাচন কমিশনের যে বিধিবিধান দিয়েছে সেগুলোর ভায়োলেশন হচ্ছে না। আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার, তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত। বন্ধ করতে পারে সরকারি অফিসাররা যদি হাততালি দেয়, ডাল মে কোচ কালা হ্যায়, এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই। এখানে তো ওরা দলীয় কর্মীর ভূমিকা রাখলে তাহলে আলটিমেটলি নির্বাচন কি হবে এটা তো পরিষ্কার। ফেসিদা আমলের একটা মামলায় অন্যায় বেআইনি ভাবে আজকে আমার নমিনেশন পেপার ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তবে আমার কষ্টটা এখানে, এত রক্তের বিনিময়ে দেশটাকে ফেসিস মুক্ত করা হলো, প্রশাসনের রন্দে রন্দে ফেসিসদের দোসররা বসে আছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, মাননীয় সিট দফায় দফায় বলেছি, এবং সারা দেশে আমরা 8 দফা এই কয়েক মাস 5 দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। আমরা সবাই মিলিয়ে বলেছি এই ফেসিস্ট আমলের আমলাদের নিয়ে, দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। লেভেল প্লেইং যদি না হয়, আপনার স্বপ্নের উৎসবমুখর নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে না। রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম, নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল, আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিবেন। তিনিই করেন নাই, শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে, তথ্য আমার কাছে আছে। ফেসিদা আমলে তারা টিএনও ছিলেন কক্সবাজার জেলার কোন উপজেলায়, এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন 4 বছর ধরে, এখনো আছেন। এই দোষরদের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হলো, এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন। আমি আজকে সেটা দাবি করছি। আমি কমিশনকেও জানিয়েছি এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি। আমি অপেক্ষায় রইলাম ওনারা কি ব্যবস্থা নেন। দ্বিতীয় হচ্ছে, নির্বাচনী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হবে 4 তারিখ। এখনো সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা। ওনারা বলবেন প্রভিশন নাই, কিসের প্রভিশন আপনি দেখান? ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন। এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারি না। সুতরাং এটা যেন আমাদের, আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন, শুনানির সময় ধারাগুলো উনি ব্যাখ্যা করছিলেন, আমি যে ব্যাখ্যা করছি, হয়তো উনি আরো বেটার লিগ্যাল পয়েন্টগুলো ভেরি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন, সে প্রস্তুতি ওনার ছিল। ওনার শুনানিকালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে, এগুলো শুনবো না, এগুলো দরকার নাই, ওটা আনেন সেটা আনেন। তারপরে আমার কাছে জিনিসগুলো যখন ইনফর্ম করা হলো, আমি ঢাকায় লয়ারের সাথে, আজকে আমার সিনিয়র লয়ার আসে নাই, কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো। বলছে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন ধারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। যারা এই পর্যায়ে দেশ চালানোর দায়িত্ব থাকে একটা ডিস্ট্রিক্ট লেভেলে, তারা হতে পারে তারা আইনে প্র্যাকটিস করেন না, গ্যাপ থাকতে পারে। এই জন্য তো আমরা আইনজীবী নিয়োগ করেছি। আমার বিজ্ঞ আইনজীবীর কথা তো শুনতে হবে। এখন যিনি প্রিসাইড করবেন রিটার্নিং অফিসার সাহেব, সম্মান মর্যাদা রেখেই বলছি,
উনি যদি বায়াস হয়ে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হয়ে এগুলো করেন, এটা খুবই দুঃখজনক। তাহলে এখানে নিরপেক্ষতা থাকবে না। একটু মেরুদণ্ড শক্ত করেন, গার্ডস নিয়ে দায়িত্ব পালন করেন, দেশ বাঁচবে, জাতীয় বাঁচবে। যদি আইনানুগভাবে হয়ে থাকে আমি মেনে নেব। অন্যায় ইনজাস্টিস হয়েছে কিনা এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন। অন্যথায় নির্বাচন সুষ্ঠু যে হবে না, আমরা যে আশঙ্কা এটা প্রমাণিত হবে। আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব। এ ব্যাপারে যেন সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনানুগ পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল প্লেইং নিশ্চিত করা উচিত, প্রশাসন নিরাপত্তা এনশিওর করা উচিত। এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস, এ ধরনের ফেসিস্টের দোষর, এগুলো থেকে প্রশাসনের দায়িত্বকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন। অনেকদিন পরে ভোটাধিকার পেয়েছে, তারা যাতে যার ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে, ভোটাধিকার নিশ্চিত করতে পারে। এবারে মাননীয় সরকার, মাননীয় নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবেন। নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের বিশেষ করে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো, তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায়নি, এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি, এবং তাদের কে বলা যেতে পারে যে পার্সন নন গ্রাটা করে সমস্ত করে তাদেরকে রাখা হয়েছিল। যার ফলে সেখানে এই সংগঠনগুলো, ছাত্রদল অন্যান্য সংগঠনগুলো, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। আর আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই, যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। যারা ফেসবুকে আপনারা দেখবেন এই ধরনের ব্যাপার, আমাদের পার্টির স্ট্যান্ড সেটা নয়। আপনারা জানেন যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে, আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছে। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্যে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা, সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এই ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এবং এটা আপনার এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবেন। উনি যে এই সফরটা করছেন, কিছুটা বলা যেতে পারে তার এটা একটা ব্যক্তিগত সফরই বলা যাবে, কারণ উনি আসছেন নিজের দেশে, বগুড়াতে, তার গ্রামে। সেখান থেকে তিনি যাবেন, আপনারা জানেন যে রংপুরে তিনি জুলাই যে শহীদ আবু সাইদের আপনার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে। সেখান থেকে তিনি আসবেন, আপনারা জানেন যে ঠাকুরগাঁতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন, এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার আত্মার অক্ষার্থে একটি আপনার একটা দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন, এবং সেখান থেকে তিনি পঞ্চগড় যাবেন, পঞ্চগড় থেকে তিনি আবার দিকে করে যাবেন। এটাকে বলা যেতে পারে তার একটা ব্যক্তিগত শুভেচ্ছা সফর, এবং একই সঙ্গে তার যে দায়িত্ব রয়েছে আপনার এই গণ অভ্যুত্থানের যে সমস্ত শহীদ আমাদের হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর, সেটাই তিনি জানাবেন। আপনার ঢাকাতে নেতা কর্মীরা, সাধারণ মানুষেরা, তারা আপনার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল তাকে সম্বর্ধনা জানাতে। এখন এই যখন তিনি গ্রামাঞ্চলে আসছেন, জেলাগুলোতে আসছেন, স্বাভাবিকভাবেই জেলার নতুন
নেতাকর্মীরা তারা অনেক বেশি উজ্জীবিত হবেন। ভিডিও দিয়ে আপনার আমি আই ডোন্ট থিঙ্ক এই সমস্ত আপনার ফেক বহু অসংখ্য ভিডিও বেরোচ্ছে, সেটা আর থাকতে পারে। হ্যাঁ, তবে যেহেতু কয়েকজনের উপরে আপনার আক্রমণ হয়েছে, সেই কারণে হয়তো আমাদের বা অন্যান্য রাজনৈতিক দলেরও কিছু নেতা সেটা একটা সিকিউরিটির জন্য তারা নিতে পারেন। কিন্তু আমি সেক্রেটারি জেনারেল অফ বিএনপি, আমার কাছে কোনো ভেস্ট নেই বলে ঠিক আছে। অতীতে দেখবেন যে প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেব এই অবহেলিত অঞ্চলগুলোকে আপনার অ্যাডভান্স করার জন্য, তাদের শিল্পায়িত করার জন্য আপনার রাজশাহী ডিভিশন ডেভেলপমেন্ট অথরিটি করেছিলেন, একটা বোর্ড করেছিলেন, দুঃখিত বোর্ড করেছিলেন। তার ফলে কিন্তু তখন নর্থ বেঙ্গলে অনেকগুলো শিল্প স্থাপন হয়েছিল এবং উন্নয়নের কাজ অনেক এগিয়ে গিয়েছিল। সেই দৃষ্টিভঙ্গিতে নিঃসন্দেহে আমাদের তারেক রহমান সাহেবও সেভাবেই চিন্তা করবেন। আমাদের নেতা এবং ভবিষ্যতে যদি আমরা সরকারে আসতে পারি, তাহলে অবশ্যই আপনার এই সমস্ত পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এ ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবেন। তার এটা একটা ব্যক্তিগত সফরই বলা যাবে, কারণ উনি আসছেন নিজের দেশে, বগুড়াতে, তার গ্রামে। সেখান থেকে তিনি যাবেন, আপনারা জানেন যে রংপুরে তিনি জুলাই যে শহীদ আবু সাইদের আপনার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে। সেখান থেকে তিনি আসবেন, আপনারা জানেন যে ঠাকুরগাঁতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন। এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আত্মার অক্ষরাতে যে একটি আপনার গণ একটা দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তিনি পঞ্চগড় যাবেন। পঞ্চগড় থেকে তিনি আবার দিক দিয়ে ঘুরে যায়। এটাকে বলা যেতে পারে তার একটা ব্যক্তিগত শুভেচ্ছা সফর। আসেন সেই সবাই আপনার ঢাকাতে নেতা কর্মীরা, সাধারণ মানুষেরা, তারা আপনার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল তাকে সম্বর্ধনা জানাতে। এখন এই যখন তিনি গ্রামাঞ্চলে আসছেন, জেলাগুলোতে আসছেন, স্বাভাবিকভাবেই জেলার নতুন নেতা কর্মীরা তারা অনেক বেশি উজ্জীবিত হবেন। এই বিষয়টাতে আমরা আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে, কারণ আমাদের বিশেষ করে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসি সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায়নি, এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এবং তাদের কে বলা যেতে পারে যে পার্সোনাল গাটা করে সংস্থা করে তাদেরকে রাখা হয়েছিল। যার ফলে সেখানে এই সংগঠনগুলো, ছাত্রদল অন্যান্য সংগঠনগুলো, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। আর আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই, যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে। আমার মনে হয় যে এটা যারা ফেসবুকে আপনারা দেখবেন এই ধরনের ব্যাপার, আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমার এই আপনার বহু আগে আপনার 2016 সালে এবং 2023 সালে একটি 16 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছি। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। ভিডিও দিয়ে আপনার আমি আই ডোন্ট থিঙ্ক এই সমস্ত আপনার ফেক বহু অসংখ্য ভিডিও বেরোচ্ছে, সেটা আর থাকতে পারে। হ্যাঁ, তবে যেহেতু কয়েকজনের উপরে আপনার আক্রমণ হয়েছে, সেই কারণে হয়তো আমাদের বা অন্যান্য রাজনৈতিক দলেরও কিছু নেতা সেটা একটা সিকিউরিটির জন্য তারা নিতে পারেন। কিন্তু আমি সেক্রেটারি জেনারেল অফ বিএনপি, আমার কাছে কোনো ভেস্ট নেই বলে ঠিক আছে। আমাদের যে অতীত, এই অতীত যদি আপনি লক্ষ্য করেন, অতীতে দেখবেন যে প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেব এই অবহেলিত অঞ্চলগুলোকে আপনার অ্যাডভান্স করার জন্য, তাদের শিল্পায়িত করার জন্য আপনার রাজশাহী ডিভিশন ডেভেলপমেন্ট অথরিটি করেছিলেন, একটা বোর্ড। তারেক রহমান সাহেবও সেভাবেই চিন্তা করবেন। আমাদের নেতা এবং ভবিষ্যতে যদি আমরা সরকারে আসতে পারি, তাহলে অবশ্যই আপনার এই সমস্ত পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া